আসলে ভাই কিভাবে যে কথা কম ভাই, আসলে কথার কোনো শুরু করতে পারি না ভাই। আপনার লোক কথা হয়ে ভাই মনের কষ্টগুলা সব যেন এমন দূর হইতেছে। জীবনে এমন বড় একটা অ্যাক্সিডেন্ট হইব জীবন ভাবতে পারিনি। আপনারা যার ভয়েসটি এতক্ষণ শুনছিলেন, ছেলেটি আমার খুবই প্রিয় একজন বাগানি, তথাপি একজন আম প্রেমিক। এবং বাগান করতে এসেই ম্যাঙ্গোম্যান বাংলাদেশের মাধ্যমেই তার সাথে আমার পরিচয়। সে দীর্ঘদিন বিদেশ যাওয়ার জন্যে বেশ কিছু টাকা, প্রায় 7-8 লাখ বা 9 লাখ টাকার মতো তার পরিবারের কাছ থেকে সংগ্রহ করে একেবারে তাদের শেষ সম্বলটুকু, একটি মধ্যবিত্ত পরিবার, শেষ সম্বলটুকু দিয়ে তার এই বিদেশ যাত্রার জন্যে এই টাকা জমা করে একটা এজেন্সিতে। এই কথাটি আমরা যখন বলছিলাম তখন সে বুঝতে পারে সে আর ওই টাকা ফেরত পাচ্ছে না এবং সে বিদেশেও যেতে পারছে না। ছেলেটি বাংলাদেশের একটি থাই অ্যালুমিনিয়ামের দোকানে ম্যানেজার হিসেবে 21,000 টাকা বেতনে চাকরি করত। তো তার এই শেষ সম্বল, এই 21,000 টাকা বেতনের চাকরিটিও শেষ পর্যন্ত চলে যায় এবং সে সর্বশান্ত হয়ে তখন আমার সাথে যোগাযোগ করে। তো আমার জীবনে ঘটে যাওয়া এরকম মুহূর্ত বেশ অনেক পার করেছি। ওই অবস্থায় আমি কিভাবে হ্যান্ডেল করেছি, মোকাবেলা করেছি, আমার অভিজ্ঞতার আলোকে আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের একজনেরও যদি উপকার হয় আমার খুব ভালো লাগবে, আমার এই ভিডিও বানানো সার্থক হবে। তো আজকে হঠাৎ করে সে আমাকে ফেসবুকে কিছু মেসেজ করে, আমি খুব সাথে সাথেই ধরতে পারি যে সে ডিপ্রেশনে ভুগতেছে। তার সাথে কিছু মেসেজ আদান প্রদান করি, তারপর সে আমাকে এই ভয়েসটা দেয় আর কি, যে আমার সাথে কথা বলার পর নিজেকে কিছুটা হালকা বোধ করতেছে। আমার ভিউয়ার্সদের জন্য আমি আমার জীবনের একটি ঘটনা আজকে বলতে চাই। প্রত্যেকটা মানুষের জীবনেই চড়াই উতরাই থাকে, হার্ডনেস থাকে, কষ্টের পথ থাকে, আবার ভালো হয়। তো আমার জীবনের স্ট্রাগলিং যে টাইমটা আমি কিভাবে মোকাবেলা করেছি, কিভাবে ওই কঠিন মুহূর্তটায় আমি ধৈর্য ধরে আবার নতুন করে আমার জীবনটা শুরু করেছি, আজকের আলোচনায় আমি এটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা সবাই উপভোগ করবেন। এবং এটা আমার কোনো মোটিভেশনাল স্পিচ না, মোটিভেশনাল কোনো কথা না, আমার জীবনের ঘটে যাওয়া একটা কথা। যদি আপনাদের কাউকে অনুপ্রাণিত করে, যদি কেউ আপনারা এরকম খুব স্ট্রাগলিং একটা টাইম দিয়ে যাচ্ছেন, আমার ফলোয়ারদের মধ্যে একজনকেও যদি আমার এই ঘটনা অনুপ্রাণিত করে তার জীবন নতুনভাবে শুরু করতে, আমার এই আজকের আলোচনাটা সার্থক হবে। প্রথমেই আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি, আজকের ভিডিওটা একটু বড় হবে, কারণ এটা একটা ঘটনা প্রবাহ আমার জীবনের, যেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিউয়ার্স, আজকে আমার যে গার্মেন্টস প্রতিষ্ঠান লেক্সেল নিটওয়্যার লিমিটেড, এই প্রতিষ্ঠানে আমার এখানে প্রায় 500-র মতো ওয়ার্কার কাজ করে, স্টাফ কাজ করে। আজকের এই যে জার্নিটা, এটা আমার 2006-এ শুরু হয়েছিল। তো 2006 থেকে আমি আমার গার্মেন্টস ব্যবসায় যে এসেছি, এর মাঝে 2009-এ আমার জীবনে একটা খুব বড় রকমের দুর্ঘটনা ঘটে যায়। ওই দুর্ঘটনার পর আমার এই ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়া একটা প্রতিষ্ঠানের মালিকদের জীবনে কেমন সময় আসতে পারে এবং ওই সময়টায় কত রকমের স্ট্রাগলিং টাইম থাকে, ওই টাইমটা আবার কিভাবে আমরা কামব্যাক করলাম, আবার নতুন করে কিভাবে শুরু করলাম। 2006-এ আমাদের এই লেক্সেল নিটওয়্যার গার্মেন্টসটা এস্টাবলিশ করি আমি এবং আমার বড় ভাই। তো এস্টাবলিশের পর আমি সবসময় নীতিতে অটল থাকার চেষ্টা করেছি। খুব ভালোভাবেই আমরা কাজ শুরু করেছিলাম, আমাদের ফরেন কাস্টমার সহ সবাই মিলে আমরা খুব চমৎকার একটা সময় পার করতেছিলাম। শুরু থেকেই আমরা ডাইরেক্ট বায়ারের কাজ করতেছিলাম, প্রফিট মার্জিন ভালো ছিল, সব কিছুই মোটামুটি ভালো ছিল। তবে 2009-এ আমাদের ভুল প্রাইসে নিয়ে ফেলে একটা বড় অর্ডার, যদিও আমরা অর্ডারটা কমপ্লিট করেছি, কিন্তু কোম্পানি বড় রকমের একটা লসে পড়ে যায়। তো এই চাপটা আমরা কাজের মুহূর্তে যদি থাকতাম রিকভার করতে পারতাম, কিন্তু এই কাজটা চলতে চলতেই হঠাৎ করে ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণ হয়ে যায় 2009-এ। বয়লার বিস্ফোরণ হয়ে যাওয়ার পর আমাদের ফ্যাক্টরি প্রায় 1.5 মাসের মতো বন্ধ থাকে। পুরো ফ্যাক্টরির আর কি বিভিন্ন ডিপার্টমেন্টে কাঁচ দিয়ে পার্টিশন করা ছিল,
টোটাল ফ্যাক্টরিটা কাজ একবারে পাউডারের মতো হয়ে যায়। আমাদের যত ফেব্রিক্স ছিল, যত গার্মেন্টস ছিল শিপমেন্ট করার জন্য, প্রত্যেকটা জায়গায় বিস্ফোরণের কারণে কাজগুলো এমন ভাবে ছড়িয়ে যায় যেমন পাউডারের মতো হয়ে যায়। প্রত্যেকটা গার্মেন্টসের পলি যখন খোলা হয় ভিতরে এই কাচের দানা দানা থাকে, পাউডারের মতো থাকে। ফেব্রিক গুলাও এরকম অবস্থা হয়ে যায়। প্রত্যেকটা যে ফেব্রিক রোল, এই রোলের মধ্যে কাচের দানা। তো এই পুরা জিনিসটাই আমাদের ওয়েস্টেজ হয়ে যায়। ওই মুহূর্তে আমাদের যত প্রকার প্রোডাক্ট ছিল, সব প্রোডাক্ট সহ ফেব্রিক, র মেটেরিয়াল ছিল, টোটাল জিনিসটাই আমাদের নষ্ট হয়ে যায়। এই নষ্ট হয়ে যাওয়া পরে 1-1.5 মাস আমরা ফ্যাক্টরিটা খুলতে পারিনি। ইন্স্যুরেন্সের লোকজন আসা যাওয়া করছে, কাজ করছে। একটা বড় অর্ডারে লসের ধাক্কার পর সাথে সাথেই এরকম ভাবে একটা বয়লার বিস্ফোরণ যখন হয়ে যায়, আমাদের ফ্যাক্টরিটা একদম স্টাক হয়ে যায়। আমাদের হাতে যে অর্ডারগুলো ছিল, এই অর্ডারগুলো আমরা আবার ফাইন্যান্স করে ফেব্রিক টেব্রিক বানিয়ে যতটা সম্ভব আমরা শিপমেন্ট করার ব্যবস্থা করি। শিপমেন্ট করার পর আমরা দেখি ফ্যাক্টরিটা যখন চলতেছিল একটা অবস্থা ছিল, এই ফ্যাক্টরির যখন বন্ধ হয়ে গেল অচল অবস্থায় পুরোপুরি ভিন্ন পরিস্থিতি। এতদিন মুদ্রার এই পিঠ দেখলাম, এখন মুদ্রার ওই পিঠ দেখা শুরু করলাম। তো যখন মুদ্রার ওই পিঠটা আসলো, জীবনটা যে এত ভয়ঙ্কর হতে পারে এটা আমরা কখনো কল্পনা করিনি। তো আমরা 2 ভাই আলহামদুলিল্লাহ আমরা খুব স্ট্রাগল করতেছিলাম। এক হচ্ছে ফ্যামিলিটারে মেনটেন করাটাই কষ্ট হয়ে যাইতেছিল, কারণ আর্নিং সোর্সটা আমাদের বন্ধ। আমরা ফ্যামিলিটা কিভাবে বাজার সদাই করবে, প্রতি মাস পার করবে, ওটা নিয়েই আমরা খুব বিব্রতকর একটা সিচুয়েশনে পড়ে গেলাম। একই সাথে এট দ্য সেম টাইম আমাদের ব্যাংকে একটা বড় দেনা তৈরি হয়ে গেল। আমাদের যত পার্টি যাদের সাথে কাজ করতেছিলাম রেগুলার পেমেন্ট হচ্ছে, দিচ্ছি নিচ্ছি, কিন্তু হঠাৎ করে সব জায়গায় অনেক দেনা হয়ে গেল। কখনো তাদের পেমেন্ট করতে পারতেছি না। যারাই পাওনা ছিল সবাই তো আর কি বুঝতে পারতেছিল যে আমাদের ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেছে। এখন তাদের কিভাবে টাকা দিব, কোনো না কোনো ভাবে তাদের কাছ থেকে টাকা আদায় করতে হবে। তো ওই মুহূর্তটা এত কঠিন একটা মুহূর্ত ছিল, আমি আপনাদের বলে বুঝাতে পারবো না। কেউ যদি ওই মুহূর্তটা পার না করে সে তার পক্ষে এটা বোঝা সম্ভব না। তারপরেও কিছুটা যাতে অনুভব করতে পারেন, এই জন্যই আজকে বলা। ওই সময়ে সবার পূর্বে আমি ওই কঠিন পরিস্থিতিতে আমার যে ঘনিষ্ঠ আত্মীয় স্বজন যারা ছিল তারা আমার সাথে বিট্রে করলো। কারণ যারা দূরের সাপ্লায়ার থাকে তারা দেখা গেছে কিছুদিন পরে জানে, তাদের দেখা গেছে আপনার বাড়িতে অ্যাক্সেস থাকে না, সাপ্লায়ারের মতো থাকে। কিন্তু আপনার আত্মীয় স্বজনের মধ্যে যখন কোনো সাপ্লায়ার থাকে, বন্ধু বান্ধবের মধ্যে যখন কোনো সাপ্লায়ার থাকে, তারা কিন্তু আপনার বাড়ি চিনে, তারা সরাসরি আপনার বাড়িতে চলে আসে এবং বাড়িতে গিয়ে আপনার এভাবে কথা বলে, প্রেসার করে, টাকা চায়। আর যেই মুহূর্তে আপনি যতদিন ছিলেন ভালোভাবে টাকা দিচ্ছেন, পেমেন্ট করছেন, কোনো সমস্যা নাই, কিন্তু যখনই বিপদগ্রস্ত হয়ে যাবেন তখন সবার প্রথমে আপনার এই আত্মীয় স্বজনরাই আপনার বাড়িতে এসে উঠবে এবং আপনার কাছে টাকা চাওয়া শুরু করবে। এমনও হয়েছে, একটা ঘটনা আপনাদের বলি। হঠাৎ করে একদিন ফজরের নামাজ পড়ে আসছি মসজিদ থেকে, আসার পরে 10-15 মিনিট পরে দেখি কলিং বেল বাজতেছে। কলিং বেলে বাজার পর দরজা খুললাম, গিয়ে দেখি একজন সাপ্লায়ার। উনি আমার বাড়ি চিনতো না, কোনোভাবে বাড়ি চিনছে আর কি। আমি দেখে স্তব্ধ হয়ে গেছি। আমি এবং আমার প্রতিষ্ঠান কিন্তু যতদিন রানিং ছিল খুবই ভালো রকমেরই আমরা পেমেন্ট করছি, কাজ করছি, কিন্তু যখন হঠাৎ করে স্টাক হয়ে গেল তখন এই ধরনের মুহূর্ত দেখা শুরু করলাম। জীবনে মুদ্রার ওই পিঠ যে এতটা ভয়ঙ্কর যে এইভাবে আপনার হ্যান্ডেল করতে হবে, এটা আমি কখনো কল্পনাও করতে পারি নাই। আমার বাবা মরহুম মোহাম্মদ গিয়াসউদ্দিন বীর প্রতীক 2004 সালে ইন্তেকাল করে। তো ওই মুহূর্তটায় যদি আমার আব্বু জীবিত থাকতো হয়তো উনি আমাদের গাইডলাইন দিতে পারতো, কিন্তু আমরা 2 ভাই, আব্বু নাই এদিকে, আমাদের গাইড করার মতো আর কি কঠিন মুহূর্তটাতে মাথার উপরে কোনো ছায়া নাই, কি যে একটা অবস্থা।
মাকে আমরা এই পরিস্থিতিটা বুঝতে দিতেছিলাম না। আমার আম্মু আবার খুব নরম স্বভাবের একটা মানুষ, সে দেখা গেছে বাসার বাজার সদাই না থাকলে সে বুঝতে পারে আমার ছেলেদের পরিস্থিতি ভালো না। তো একটা পর্যায়ে মা যাতে কখনো বুঝতে না পারে যে আমাদের পরিস্থিতিটা খারাপ, এবং সে যাতে কখনো ওই ফিলটা না পায় যে আমরা খুব কঠিন একটা পরীক্ষার মধ্যে পড়ে গেছি। আমরা এমনও হয়েছে যে আমাদের কাছে টাকা ছিল না, আমরা ধার কইরা বাজার করছি যাতে আমার মা বুঝতে না পারে আমরা কষ্টের মধ্যে আছি। যত কষ্টই হইছে বাজারটারে এইভাবে চালানোর চেষ্টা করছি ধার কইরা হইলেও, যাতে আমার মা এই কষ্টটা বুঝতে না পারে এবং সে যাতে দুঃখিত না হয়। আমাদের এই কষ্টটা আমরাই ভোগ করি, আমাদের ফ্যামিলির আমরা বুঝতে দেই না। আমার ওয়াইফ তারা বুঝছে, কিন্তু তাদের ওইভাবে ফিল করতে দেই নাই যে এত যে টাফ টাইম যাচ্ছে। তো এইভাবে করতে করতে যখন আমরা প্রতিষ্ঠানটা বন্ধ হইল, আমাদের শিপমেন্ট শেষ হইলো, টাকা পয়সা যতটুকুই বাকি ছিল বায়ারদের পেমেন্টের পরে পেলাম, সবকিছুর পর হিসাব করলাম সাপ্লায়ারের কাছে যে লাইবিলিটি এবং ব্যাংকে যে লাইবিলিটি সব মিলিয়ে 3,30,00,000 টাকা আমরা দেনা। এই দেনার মধ্যে আমাদের এখন পরিশোধ করে মূল্য বেরোয় আসতে হইব, এবং আমাদের প্রতিষ্ঠানে কোনো টাকা নাই, 1 টাকাও নাই। তো ওই মুহূর্তটা আপনারা চিন্তা করতে পারেন, তখন আমার বয়স ছিল 26 বছর বয়সের একটা ছেলের 3,30,00,000 টাকা দেনা হয়ে তার প্রতিষ্ঠানটা বন্ধ, উপার্জনের কোনো রাস্তা নাই। তো এমন মুহূর্তে আমাদের কতটা পাজেল আমরা হইতে পারি এটা আপনারা ভালোই বুঝতে পারবেন যে কতটা কঠিন মুহূর্ত ছিল আমাদের দুই ভাইয়ের জন্য। তবে ওই যে মুহূর্তটা, এখন এই যে মুহূর্তগুলো, এই বাসায় সাপ্লায়ার চলে আসা, হ্যাঁ, ওই সময়টায় আমার একটা বন্ধু, আমি টাকা দিতে পারতাছিলাম না সে জানে, কিন্তু প্রতিদিন আইসা বাড়ির নিচে বসে থাকতো। আমার বন্ধু আমার কাছে টাকা পাইতো, কেউ আমার কিন্তু ওই একটা সাপ্লায়ার ছাড়া কেউ আমার বাসায় আসে নাই। কিন্তু এই বন্ধুটা, ওর ডাইংয়ে যে আমি ফেব্রিক ডাইং করছি, রং করছিলাম কাপড়, এই বন্ধু প্রতিদিন বাসায় এসে বসে থাকতো, একদম চুপ করে নিচে, কোনো ডিস্টার্ব করতো না, চিল্লাচিল্লি করতো না, কিন্তু বাসায় এসে বসে থাকতো, জানে টাকা নাই দিতে পারবো না, কিন্তু তারপরে বসে থাকবো। এই মুহূর্তটা আমি এই জন্য আপনাদের কাছে শেয়ার করলাম যে আমার জীবনে যখন আমি সবচেয়ে কঠিন সময়টায় পার করছি, ওই কঠিন সময়টায় আমার সবচেয়ে কাছের মানুষগুলো সবচেয়ে বেশি কষ্ট দিছে। আজকে যে অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করলাম, এই অভিজ্ঞতাটা 3,30,00,000 টাকার বিনিময়ে লাভ করতে হয়েছে। এবং মানুষগুলো তখন এমন আচরণ শুরু করে, যতই ভালো ইন্টেনশন থাকুক, আপনারা দেখছে যে আপনি কখনোই কোনো ধরনের পেমেন্ট নিয়ে কোনো ডিস্টার্ব করে নাই, কিছু করে নাই, তারপরেও এরকম পরিস্থিতি তৈরি হয়ে যায়। তবে হ্যাঁ, আমার এই যে অভিজ্ঞতায় আমি এমন অনেক সাপ্লায়ার পেয়েছি যারা আমাকে কখনো পার্সোনালি চিনতো না, শুধু আমার লেনদেন এবং আমার কথায় তারা আমার প্রতি বিশ্বাস রাখছে, এবং তারা এমনভাবে বলছে আমাকে যে স্যার, টাকা, আমার টাকা আপনি সবার পরে দিয়েন, কিন্তু আমি জানি আপনার কাছ থেকে আমি টাকা পাবো, আপনি আমার জন্য কোনো চিন্তাই করেন না, যত দিন কাজ করছি আপনার কাছে কোনো সমস্যা হয় নাই, এবং এইটাও কোনো সমস্যা হবে না, এবং আপনি যদি আবার নতুন করে প্রতিষ্ঠান তৈরি করতে না পারেন, আপনি আমার টাকাও দিতে হইব না, আপনি আপনার মতো করে টাকা দিয়েন। এমনও অভিজ্ঞতা ছিল। তবে এই সুখময় স্মৃতিগুলো আমার কোনো আত্মীয় স্বজন থেকে পাই নাই বা বন্ধু বান্ধব থেকে পাইনি, যাদের আমি সাহায্য করেছিলাম, কিন্তু এই দুঃসময়ে অনাত্মীয়, চিনি না জানি না, তারাই পাশে এসে দাঁড়াইছিল, ভালোবাসা দিছিল। তো এতক্ষণ আপনাদের আমি বললাম পরিস্থিতিটা কেমন ছিল। এখন আমি আপনাদের একটু বলতে চাই এখান থেকে কিভাবে বের হয়ে এসেছি। আমি একটা সময় বারবার আমি প্রশ্ন করতাম যে আমি কেউরে ঠকাই নাই, আমি কারো টাকা মারি নাই, কেন আমার সাথে এই সমস্যাটা হলো, কেন আমি এই সমস্যার থেকে বের হতে পারলাম না, কেন আমার ফ্যাক্টরিটাই আল্লাহ বন্ধ করলো। আরো কত ফ্যাক্টরি ছিল, আমি তো কারো ক্ষতি করি নাই, আমি কোনো ওয়ার্কারের টাকা কম দেই নাই, আমি কোনো সাপ্লায়ারের টাকা কম দেই নাই, আমি সুন্দর কাজ করতেছিলাম, আমার বাবা নাই, কেন আমার সাথে এরকম একটা হয়ে গেল। অনেক সময় আমরা যখন এরকম সিচুয়েশনে পড়ে যাই, আমরা কিন্তু এই ধরনের প্রশ্ন নিজেদের করি, তবে আমরা ফিউচারটা জানি না। আমি এই প্রশ্নগুলো করেছিলাম আমাকে
এই প্রশ্নগুলোর উত্তর পেতে আমার 3-4 বছর সময় লাগছে। কেন আমার জীবনে এই ঘটনাটা ঘটেছিল, 3-4 বছর পরে যখন আমি উত্তরটা পেলাম, তখন দেখলাম যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এই গজবটা আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ ছিল। এই গজবটা কেন আমার জীবনে প্রয়োজন ছিল, কেন দরকার ছিল, ওইটা আমি জানলাম 3-4 বছর পর। এবং তখন আমি সৃষ্টিকর্তার প্রতি বারবার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ এমন একটা গজব দিছ, এটা দরকার ছিল, এই অভিজ্ঞতার আমার দরকার ছিল। তো ওইটাই আপনাদের বলবো। তো যতই আমি কঠিন পরিস্থিতিতে ছিলাম, আমার মনের মধ্যে একটা জিনিস ছিল, আমি কাউরে ক্ষতি করি নাই, যে কোনোভাবেই হোক আল্লাহ আমারে উদ্ধার করবে এই পরিস্থিতি থেকে। এই যে বিশ্বাসটা, আপনি আপনার পরম করুণাময়ের প্রতি সমর্পণটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আমার এখনো আমি মনে করতে পারি আমি 1 সেকেন্ডের জন্য অধৈর্য হই নাই। আমি প্রতিটা মুহূর্তে মুহূর্তে বিশ্বাস করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই জায়গা থেকে উদ্ধার করবেই। তো এই জন্যে যত পেরেশানির মধ্যেই থাকতাম, কিন্তু তারপরেও আল্লাহ পাকের খাস মেহেরবানিতে আমি কোনো না কোনো ভাবে উতরে গেছি আর কি। অনেক পেরেশানি ছিলাম, অনেক কষ্টে ছিলাম, কিভাবে হ্যান্ডেল করবো বুঝতেছিলাম না, কিন্তু তারপরও মনের মধ্যে একটা শান্তি ছিল। আমার মনে কোনো ইন্টেনশন ছিল না কাউকে ক্ষতি করার। আমি পরিস্থিতির শিকার ছিলাম, কিন্তু আমি কাউকে ক্ষতি করার ইন্টেনশন নিয়ে কাজ করতেছিলাম না। আমার যে ডায়েরিটা ছিল আপনাদের দেখাতে পারলে খুব ভালো লাগতো। ব্যাংকের কত টাকা আমার লাইবিলিটি এবং আমার সাপ্লায়ারদের কে কত টাকা পায়, প্রত্যেকটা পাই টু পাই আমার লেখা ছিল। তো আমি জানতেছিলাম না কিভাবে আমরা রিস্টার্ট করব। একটা টাকা নাই অ্যাকাউন্টে, কোথাও কোনো টাকা নেই, সব জায়গায় লাইবিলিটি লাইবিলিটি। কিভাবে নতুন করে আবার রিস্টার্ট করা যায় এটা আমি বুঝতেছিলাম না। আমার যে বায়ারের সাথে কাজ করতাম ওই সময়ে, তো হঠাৎ করে আমি আর আমার ভাই পরামর্শ করলাম যে আমার ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, কিন্তু আমার বায়ারগুলা তো ডাইরেক্ট, আমরা বায়ারদের অ্যাপ্রোচ করি যে আমরা যতদিন কাজ করছি খুব ভালোভাবে কাজ করছি, কমিটমেন্ট, ডেলিভারি, কোয়ালিটি কোনো কম্প্রোমাইজ করিনি, কোনো প্রবলেম ছিল না। ওই অবস্থায় আমরা আলোচনা করলাম যে আমরা বায়ারদের অ্যাপ্রোচ করি, দেখি বায়ার কি বলে। বায়ারদের অ্যাপ্রোচ করলাম যে আমরা তোমাদের এজেন্ট হিসেবে কাজ করতে চাই, আমার মামার প্রতিষ্ঠান আছে। আমার বায়ার জানতো যে আমার মামার প্রতিষ্ঠান আছে, যে আমি আমার কাজগুলো আমার মামার প্রতিষ্ঠানে করতে চাই, আমার ফ্যাক্টরিটা বন্ধ, কিন্তু তুমি আমার মামার প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ দাও। এই অবস্থায় আমি আমার ভাই 2009-এর পরে 10-এর দিকে ইউরোপে যাই, বায়ারের সাথে ফেস টু ফেস মিটিং করি, কথা বলি। তারা অ্যাকসেপ্ট করে, যে আমাকে বলে যে বিজু, আরেকটু বলে নেই আমার ডাক নাম বিজু, পুরো নাম নাহিদ আহমেদ বিজু। আপনারা আমার ডাক নামে চিনেন না, তো তারপরেও আজকে আমরা বললাম আর কি। তো আমার 2-3টা বায়ার ছিল স্পেন এবং ইটালিতে। তো স্প্যানিশ যে বায়ারের কাছে গেলাম, স্প্যানিশ বায়ার সে প্রথমেই তার এখানে গেলাম, স্পেন এমবেসি থেকে ভিসা নিয়েছিলাম। তো বায়ার শুধু বলল যে বিজু, তুমি আমার অর্ডার যদি ফলো আপ করো আমি তোমার অর্ডার দিতে পারি, কিন্তু তোমার গ্যারান্টি দিতে হবে তুমি তোমার মামার ফ্যাক্টরি থেকে তুমি পার্সোনালি পুরো অর্ডারটা ফলো আপ করবা এবং টোটাল শিপমেন্টের দায়িত্বে তুমি থাকবা, তাইলে একমাত্র আমি অর্ডার দিতে পারি। আমি এই দায়িত্বটা নিলাম এবং আমি তারে বললাম যদিও মামার ফ্যাক্টরিতে কাজ করব, কিন্তু তারপরেও পুরো A to Z পর্যন্ত, অর্ডার প্লেস থেকে শুরু করে এক্সিকিউশন পর্যন্ত আমি ফ্যাক্টরিতে থাকবো, তুমি চিন্তা করো না। এই এত পেরেশানির মধ্যে আর কি, এত অথই সাগরের মধ্যে একটু যেমন খড়কুটো পাইলাম, কোনোভাবে এটাকে ধরে ভাসতে ভাসতে তীরে নাকি পৌঁছানো যায়। তো মনটা দুই ভাইয়েরই খুব ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। বাইরের কাছে আসলাম, ও অ্যাকসেপ্ট করলো। তারপর ওর এখান থেকে ইটালির একটা শহর বার্গেমোতে গেলাম। বার্গেমোতে আমার আরেকটা ক্লায়েন্ট ছিল, তো ওরেও গিয়ে এই সেম অ্যাপ্রোচটা দিলাম। তো দেওয়ার পরে ও অ্যাকসেপ্ট করলো না। তো বললো যে দেখো আমরা সরাসরি ফ্যাক্টরির সাথে কাজ করি, এজেন্ট হিসেবে আমাদের ম্যানেজমেন্ট অ্যাকসেপ্ট করবো না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ওর সাথে কথা বলে চলে আসলাম।
তারপর আসার পরে ওই প্রথম বায়ার আমাদের প্রথম 29,000 পিসের একটা কাজ দিল, যেটা আমি আমার মামার প্রতিষ্ঠানে করার জন্য নিলাম। 29,000 পিস কাজটা নেওয়ার পরে মামার এখানে কাজ শুরু করলাম। মামা আমাদের জীবনে একটু বলা দরকার অনেক বড় ভূমিকা পালন করছে। তো মামাকে নিয়ে বলতে গেলে অনেক কিছু বলতে হবে। তারপরেও আমার 4 জন মামা, তাদের ফ্যাক্টরি থেকেই আমাদের 2 ভাইয়ের কাজ শিখা, তাদের জন্য প্রাণ ভরে দেওয়া। তো এই 4 মামার মধ্যে আমার যে মেজো মামা, উনি হচ্ছে তার ওই প্রতিষ্ঠানের এমডি, ম্যানেজিং ডাইরেক্টর। তার আমাদের জীবনে, 2 ভাইয়ের জীবনে এবং আমাদের পরিবারের তার যে অবদান, এটা অনেক ভিডিও বলেও শেষ করা যাবে না। কোনো না কোনো উসিলাই পরম করুণাময় আমাদের কাছে সাহায্য পৌঁছায়। আমাদের জীবনে এই উসিলাটা ছিল আমাদের মামারা, এবং স্পেশালি আমার মেজো মামা। তো আমার মেজো মামা, উনি ওনার যে ওই সময়ের এক্সিকিউটিভ ডাইরেক্টর ছিল প্রতিষ্ঠানের, তাকে বলে দিল যে তুমি, ওরা তো বিপদে পড়ছে, আমার প্রতিষ্ঠানের যেই পরিমাণ লস না করা কিছু লাভ রাইখা ওদের তুমি সাপোর্ট করার ব্যবস্থা করো, যাতে ওরা একটা কমিশন পায়, কমিশন পায় যাতে ওরা এখান থেকে উঠে আসতে পারে। ওনারা কাজ শুরু করলো ধীরে ধীরে। এই 29,000 পিস কাজ আমরা সময় মতো শিপমেন্ট করলাম। একটা বড় অ্যামাউন্ট আমরা কমিশন পেলাম, আমার খেয়াল নাই, তবে বেশ কয়েক লাখ টাকাই হবে। তো কিন্তু যত লাখ টাকাই হোক, এইটা 3,30,00,000 যখন আমরা হিসাব করি, ওই আবার অথই সাগরের মধ্যে। কিন্তু কখনোই আমরা নিরাশ হই নাই, কখনোই আমরা ধৈর্য হারা হই নাই। ইন্নাল্লাহা মাআস সাবিরিন থেকে কখনোই আমরা বিচ্যুত হই নাই। আমরা সব সময় আল্লাহ পাকের প্রতি সমর্পিত ছিলাম এবং আমরা নিশ্চিত ছিলাম যে এইখান থেকে উত্তরণের ব্যবস্থা আল্লাহ করবেই। কারণ আমার যে বিশ্বাসটা ছিল, আমি কাউকে ক্ষতি করি নাই, আমি কারোর টাকাও নষ্ট করি নাই, এবং আমার এখানে যারা টাকা পায় সবার টাকা ফিরিয়ে দিতে আমি প্রতিজ্ঞাবদ্ধ। কিভাবে আমি ফেরতটা দিতে পারি। এই 29,000 পিস নেক্সট অর্ডার হয়ে গেল 60,000 পিস। 60,000 পিসের পরবর্তী সিজনের অর্ডার হয়ে গেল 1,20,000 পিস। এবং আমাদের যে ইনকাম, এটা ড্রামাটিক্যালি প্রতি সিজনেই ডাবল হয়ে যেতে থাকলো। এবং আমার মামা সর্বোচ্চ চেষ্টা করছে যে কিভাবে আমরা আবার গেট ব্যাক করতে পারি, আমরা আবার ব্যবসায় ফিরতে পারি। এভাবে করতে করতে 4 বছর মামার প্রতিষ্ঠানে এজেন্টের মতো কমিশন বেসিসে ব্যবসা করলাম। ভিউয়ার্স, কোথা থেকে যে এত টাকা আস্তে আস্তে পরিশোধ করতে থাকলাম। প্রত্যেকটা মানুষ, আমি দেনা পরিশোধ করতে থাকলাম। এই দেনা পরিশোধ করতে করতে ব্যাংকেও টাকা রিটার্ন করা শুরু করলাম, ব্যাংকেও পরিশোধ করতে থাকলাম। 4 বছরে গিয়ে এই 3,30,00,000 টাকা আল্লাহ পাক তৌফিক দিল, আমরা পরিশোধ করলাম। কিভাবে, কেউ যদি আমাদের প্রশ্ন করে যে কোথা থেকে দেওয়া হয়েছে, এত টাকা কিভাবে আসছে, এটা আসলে আর কি আমাদের পক্ষে উত্তর দেওয়া সম্ভব না। আল্লাহ পাক যখন আপনাকে সাহায্য করে, সে তার কোনো উৎসের প্রয়োজন হয় না, কোনো সোর্সের প্রয়োজন হয় না। কোনো না কোনোভাবে আপনি এর থেকে বের হয়ে আসবেন। আপনার শুধু প্রয়োজন আপনি পরম করুণাময়ের প্রতি সমর্পিত থাকবেন। আমাদের সমর্পণটা কেমন? আমাদের সমর্পণটা কিন্তু খালি নামাজে গিয়ে সিজদা দিলাম এটা হবে না। আমাদের সিজদাটা আমাদের সুখের সময়ও থাকতে হবে, আমাদের ওই সিজদারত অবস্থাটা দুঃখের সময়ও থাকতে হবে। কঠিন মুহূর্তে ধৈর্য হারা হওয়া যাবে না। 4 বছরে আমার একদম আবার জিরোতে আসলাম। দীর্ঘ 4 বছরে একই বায়ারের অর্ডার প্লেস করতে করতে, ভালোভাবে শিপমেন্ট করতে করতে অনেক অর্ডার হয়ে যায়। এত অর্ডার হয়ে যাওয়ার পরে আমাদের মামার ফ্যাক্টরিও বড় ফ্যাক্টরি, তো অর্ডার যখন বেশি হয়ে যায় তখন আমাদের ডেলিভারিতে কিছু প্রবলেম হওয়া শুরু করে। তখন আবার বায়ার আমারে অ্যাপ্রোচ করে যে দেখ, তোর তো এখন অনেক অর্ডার দিচ্ছি, আবার তুমি তোমার ফ্যাক্টরিটা করো, তোমার তো অর্ডারের কোনো কমতি নাই, তুমি একটা ফ্যাক্টরি করো, আমার ডেলিভারিটা সময় মতো দেও, তোমার যদি প্রয়োজন হয় আমি অর্ডার আরো বাড়াইয়া দিতে পারবো, আমার কাজ আছে, তুমি কাজ নাও। আমরা কখনো চিন্তাই করি না, আমি আর আমার ভাই আমরা জীবনের জন্য মাপ চাইছিলাম আর গার্মেন্টস করবো না। কিন্তু ঠিক 4 বছর পর আবার এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেল, আবার গার্মেন্টস শুরু করা। 2013-তে আমি আমার ভাই সিদ্ধান্ত নেই আবার গার্মেন্টস শুরু করব। আবার ছোট আকারে 3 লাইন 4 লাইন দিয়ে
গার্মেন্টস শুরু করি। এই 4 বছর পরে গিয়ে আমি বুঝতে পারি কেন এই গজবটা 2009-এ আমার প্রতি পতিত হয়েছিল, কেন এই গজবটা আমার জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ ছিল। 2009 সালে আমার অবস্থাটা ছিল এমন, এত এত দেনা ছিল, নানান ধরনের, এই একটা পেজের মধ্যে যেমন দেখতেছেন প্রচন্ড রকমের আঁকাঝোঁকা, আমাদের জীবনটার মধ্যে এরকম অসংখ্য দাগে ভরপুর। পরম করুণাময়ের অশেষ মেহেরবানিতে 2009 সালে এই কাজ শুরু করে দিতে পারলাম ছোট আকারে। 2010 সালে এই আঁকিঝুঁকি অনেকটা কমে আসলো, কাজ করতে করতে, মানুষকে পেমেন্ট দিতে দিতে। 2011 সালে পরম করুণাময় তার ইরেজার দিয়ে আমাদের সমস্যাগুলো মুছতে মুছতে অনেকটাই কমে যায় কাজ করতে করতে। 2012-তে এসে অল্প দুই একটা থাকে, 2013-তে এসে একবারে ক্লিন পেপার হয়ে যায়। আমার কাছে এবং আমার ভাইয়ের কাছে আর কেউ আমাদের কোম্পানিতে টাকা পায় না। আমরা যদি রাজনৈতিকভাবে এটা মোকাবেলা করতাম, 3,30,00,000 টাকা আমরা চাইলেই, আমরা নারায়ণগঞ্জের স্থানীয়, আমার বাবা একজন সুনামধন্য ব্যক্তিত্ব, আমার মামারাও যথেষ্ট সুনামের সাথে কাজ করতেছে, আমরা যদি খালি চিন্তা করতাম যে আমরা এত টাকা দিব না, একজন রাজনৈতিক ব্যক্তিত্বের মাধ্যমে আমরা সমাধান করি, এতটুক চিন্তাতেই আমরা 3,30,00,000 টাকাকে 1 কোটি টাকার মধ্যে নিয়ে আসতে পারতাম। কিন্তু আমরা ওই চিন্তা করি নাই। আমরা সব সময় চিন্তা করছি এবং দোয়া করছি যে আল্লাহ, তুমি আমারে এমন তৌফিক দাও যাতে আমি আমার পাওনাদারদের অর্থ পরিশোধ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সময় লাগছে কিন্তু আমরা অধৈর্য হই নাই। প্রত্যেকটা সিজনে অর্থ পাওয়ার সাথে সাথে মানুষকে টাকা দিয়ে তাদের কনভিন্স করে রাখছি এবং দিতে 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 2013-তে এসে 3,30,00,000 টাকা পরিপূর্ণভাবে পরিশোধ করি। ব্যাংকের টাকাও পরিশোধ, আমাদের সাপ্লায়ারের টাকাও পরিশোধ, কোনোভাবে আর কোনো ধরনের আমাদের দেনা থাকে না। এবং ওই সময় এসে বায়ার আমাদের আবার প্রস্তাব দেয় যে তুমি আবার কাজ শুরু করো, ফ্যাক্টরি করো, আমি তোমার অর্ডার দিই। 2006-07 সাল থেকে যেই বায়ারের কাজ করতেছি আজকে পর্যন্ত কিন্তু আমরা সেম বায়ারের কাজ করতেছি, জানেন? চিন্তা করতে পারবেন না, এরকম দীর্ঘ 17-18 বছর একটা বায়ারের কাজ করে যাওয়া, এটা কত বড় স্টেটমেন্ট, এটা কল্পনা করতে পারবেন না। আপনি কতটা সার্ভিস দিয়ে থাকলে দশকের পর দশক আপনার সাথে বায়ার কাজ করে যাচ্ছে, এটা যারা আমাদের গার্মেন্ট সেক্টরে আছে বা যারা বিভিন্ন ব্যবসায় আছে তারা বুঝতে পারবে। তো আবার কাজ শুরু করলাম। তো আপনাদের বলেছিলাম ভিউয়ার্স যে আমার 4 বছর সময় লাগছে যে কেন গজবটা হয়েছিল এবং এই গজবটা 4 বছর পরে কিভাবে আমি বুঝলাম যে এটাই আমার জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ ছিল। তো যখন আমি আপনাদের শুরুতে বলেছিলাম যে আমার প্রাইসিং এর ভুলের কারণে একটা বড় অর্ডারে আমি যথেষ্ট লস করি, এর সাথে সাথেই যখন আবার বয়লার বিস্ফোরিত হয় আর কন্টিনিউ করতে পারি নাই। এই দীর্ঘ 4 বছরে আমি পুরো গার্মেন্টসের ইতিহাসটা আমি আমার সামনে আনি যে এই যে 2006, 7, 8, 9 পর্যন্ত আমি প্রতিষ্ঠানটা অপারেট করলাম, আমার এখানে ভুলগুলো কি কি। এই 4 বছরের অপারেশন, আমি 4 বছর আমি আমাকে পর্যবেক্ষণ করার সময় পাই। আমি আমার প্রত্যেকটা কাজ শুরুর থেকে পর্যবেক্ষণ করি, আমার ফলগুলা কোথায়। এতদিন প্রশ্ন করছি আল্লাহ কেন আমাকে এই পরিস্থিতিতে ফালাইলো, দোষ দিছি সব আল্লাহরে, সব আল্লাহ করছে। আর হঠাৎ করে আমি আমারে পর্যবেক্ষণ করা শুরু করে দিলাম যে কি কি জায়গায় আমার দুর্বলতা ছিল। ভিউয়ার্স, বিশ্বাস করবেন না, আমার যত দুর্বলতা আছে আস্তে আস্তে আমি আমার চোখের সামনে দেখতে পাই। আমার অনভিজ্ঞতা, আমার এইটা, আমার সেইটা। এই 4 বছরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এতটা অভিজ্ঞতা দেয়, এত ভাবে আমারে মজবুত করে। এই 4 বছরে মানুষ কে কেমন, কার সাথে কিভাবে হ্যান্ডেল করতে হইব, এই যে মানুষ চেনার ব্যাপারটা, এমন ভাবে মানুষ আমি চিনতে পারি। দুঃসময় যেমন প্রকৃত বন্ধু বোঝা যায়, ওই দুঃসময়ে আমি আমার প্রকৃত বন্ধু বুঝতে শিখি। আমি অনেক বেশি প্রফেশনাল হয়ে যাইতে পারি, অনেক বেশি ভালোভাবে মানুষের সাথে কাজ করা শিখতে পারি।
আমার যত ফল্ট ছিল আল্লাহ রাব্বুল আলামিন এই একটা একটা করে মুছতে 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 আমার পরিপূর্ণভাবে একদম ফ্রেশ একটা কাগজ কাগজ একটা সাদা কাগজের মতো আমাকে তৈরি করে ফেলে, আমার প্রতিষ্ঠানকে তৈরি করে ফেলে। এবং যেই কাগজটায় অনেক ধরনের সমস্যা ছিল, একটা সমস্যাও আর রাখে না। এবং এই 4 বছরে আমাকে উনি পরিপূর্ণভাবে প্রস্তুত করে সবচেয়ে ভালো খেলোয়াড়দের মধ্যে একটা করে ফেলে আমারে, যে তোমার থেকে আমি, তোমার গজব দিয়ে আমি তোমার থেকে সম্পদ ছিনিয়ে নিছিলাম ঠিকই, কিন্তু এই 4 বছরে আমি দেখলাম যে আমার একে একে আমি প্রোডাকশন সম্বন্ধে অনেক ভালো বুঝতে পারি, আমি প্রাইস নিয়ে অনেক ভালো কাজ করতে পারি, আমি মার্কেটিং আরো অনেক ভালো করতে পারি, আমি হ্যান্ডেলিং এক্সিকিউশন অনেক ভালো করতে পারি, মানুষ চিনার জায়গাটা এখন অনেক ভালোভাবে চিনি। আমাকে মজবুত করে সে আবার একদম সাদা কাগজে আমাকে নিয়ে আসে যে তোমাকে আবার খেলার মাঠ দিলাম। ওই বায়ার প্রপোজাল তো দেয় নাই, পরম করুণাময়ী আল্লাহ পাকই আমারে প্রপোজাল দেওয়াইছে। আল্লাহ পাক কখনো দুনিয়ায় আইসা আপনারে সাপোর্ট করব না, সে কোনো না কোনো মাধ্যমে আপনার কাছে সাহায্য পৌঁছাইব। এই আবার বায়ারই এতটা দায়িত্ব নিয়ে আসে আমারে নতুন করে ফ্যাক্টরি খোলানোর প্রপোজাল দেয়, আবার নতুন করে 2013-তে প্রতিষ্ঠান চালু করে। ভিউয়ার্স, এই 2013 থেকে 2024 পর্যন্ত অনেক চড়াই উতরাই গেছে আলহামদুলিল্লাহ। আবার যে কোনো সময় প্রতিষ্ঠান যে কোনো কারণে বন্ধ হয়ে যেতে পারে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। ভিউয়ার্স, জীবনে যত পেরেশানি আসুক কখনো ধৈর্য হারা হইবেন না, কখনো আল্লাহ পাকের যে নিয়ামত, কখনো আল্লাহ পাকের এই নিয়ামত থেকে আপনার জন্যে দুঃখটাও নিয়ামত, এটা স্বীকার করতে হবে, এটা বুঝতে হবে। তার প্রেরিত সুখও যেমন আমাদের, দুঃখটাও আমাদের। আমরা সুখের সময় অ্যাকসেপ্ট করি, গ্রহণ করি, দুঃখটার সময় ভুলে যাই। এটা ঠিক না ভিউয়ার্স। এই জায়গাটা যদি আমরা পরিবর্তন করতে পারি, আপনি দেখেন আপনার জীবনে জাদু খেলে যাইব, ম্যাজিক হয়ে যাইব। আপনি কখনো বিচলিত হবেন না। আপনি যে কোনো প্রবলেম আসবো, সমস্যা আসবো, আপনি সিচুয়েশন হ্যান্ডেল করতে পারবেন। যখন আপনি ধরেই নিবেন এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমার এই দুঃখের সময়টা আসছে, এটা আনন্দের, এটা অনেক আনন্দের হয়ে যাবে আপনার জন্য, এটা আর দুঃখ থাকবে না। আমরা সমর্পিতটা, আমরা যে আল্লাহ পাকের কাছে সমর্পণ করছি, সমর্পণটা শুধু এখন আমাদের সুখের সমর্পণ। আমরা যখন সমর্পণটা সুখ এবং দুঃখ উভয়টাতেই করতে পারবো, তখন দেখেন জীবনের জাদুটা কেমন। আপনার জীবনে কোনো দুঃখ থাকবেই না। আপনি প্রস্তুত? গার্মেন্টস বন্ধ হইব, কি সমস্যা? জীবনে আর কারো কি গার্মেন্টস বন্ধ হয় নাই? আলহামদুলিল্লাহ। আপনি জাস্ট আমার আর আপনার কাজ হচ্ছে সততা নিষ্ঠার সাথে নিরলস পরিশ্রম করে যাওয়া, তার দেয়া আমানতকে রক্ষা করার জন্য আপনি কাজ করে যান সততা দিয়ে, যথেষ্ট পরিশ্রম করেন। আল্লাহ পাকের পক্ষ থেকে যে সিদ্ধান্ত আসে ওই সিদ্ধান্তটা অ্যাকসেপ্ট করেন, গ্রহণ করেন। একজন সমর্পণকারী যে তার সৃষ্টিকর্তাকে সৃষ্টিকর্তা বলে স্বীকার করছে, সে কিভাবে দুঃখের সময়ে তাকে ভুলা যায়, সে কিভাবে দুঃখের সময়ে তার প্রতি অনুযোগ করে। এই জন্যেই আজকে বলা, আমার যে 2000 সাবস্ক্রাইবার আছে, এই 2000 সাবস্ক্রাইবারের মধ্যে 2 জনও যদি আমার এই ভিডিওটা দেখা নিজের এই ডিপ্রেশন থেকে উঠে আসতে পারে এবং আল্লাহ পাকের প্রতি, পরম করুণাময় সৃষ্টিকর্তার প্রতি পরিপূর্ণভাবে সমর্পিত হইতে পারে, তাহলেই আমার এই ভিডিও করাটা সার্থক হবে। আমি জানি এটা আম নিয়ে কোনো ভিডিও না, হয়তো এত রিচ হবে না, এত ভিউ হবে না, এটা আমার কিচ্ছু যায় আসে না। আমার এই ঘটনাটা কোনো মোটিভেশনাল স্পিচও না, আমার জীবন থেকে কিছু ঘটনা আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের জীবনে যদি কোনো একটা ডিপ্রেশনে থাকা ওই ভাইটার মতো কারোর যদি কাজে আসে, তাহলেই আমার এই ভিডিওটা করা সার্থক হবে। আপনাদের যদি ভালো লাগে, আমি এবং আমার ভাই, আমাদের কোনো পুঁজিই ছিল না, বিনা পুঁজিতে আমরা কিভাবে ব্যবসা শুরু করছি, এই জিনিসগুলো যদি আপনাদের জানতে চান বা আপনাদের যদি ভালো লাগে, এরকম ভিডিও যদি আপনারা আমার কাছ থেকে পেতে চান, বলতে পারেন। জীবনে অনেকভাবে দেখছি এই ব্যবসা প্রতিষ্ঠান আমার বাবা দিয়ে যায় নাই, আমি এবং আমার ভাই আমরা কষ্ট করে স্ক্র্যাচ থেকে এটা উঠায় নিয়ে আসছি, আল্লাহ পাক তৌফিক দিছে। যদি ওই ধরনের ভিডিও আপনারা পেতে চান, কমেন্ট করে জানাতে পারেন। ভবিষ্যতে হয়তো আমি এই ধরনের ভিডিও আপনাদের জন্য তৈরি করব। আজকের মতো এই পর্যন্তই ভিউয়ার্স, দেখা হবে নতুন কোনো পর্বে। ভালো থাকবেন সবাই এবং সব সময় পরম করুণাময়ের প্রতি সমর্পিত অবস্থায় থাকবেন।
আল্লাহ হাফেজ, টাটা।